যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7 জন। আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল। এই 626 জন এখন কোথায়, এটা সরকার জানে কিনা? আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা, মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন, মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারে না তারা কি কারণে যেতে পারে না, এটা কারণটা কি আসলে? এটার কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা, আপনি জানেন এই স্বৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে। তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা? পুলিশের লোক, সিভিল ব্যুরোক্রেসির লোক, অনেকে তাকে বুড়ে, এবং তারা তার দিকে হেল্প করেছে। আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে, কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে। আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না। তা আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপেয়ার করে যত দ্রুত আমার এগোনো যায় আমরা সেই কাজটা আমরা করেছি, এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। তার মধ্যে 2-1 জন চলে গেছেন। আমরা মানে কি বলবো, আমরা চেষ্টা করেছি তাদেরকে কেননা তাদের সবার হাতে রক্ত, তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই অনুযায়ী আর্মি কি কোনো পিক এন্ড চুজ চেষ্টা করছি। শফিক ভাই, আর্মি কি কোনো পিক এন্ড চুজ করছে? কাউরে যাইতে দিছে, কাউরে আপনি করে রাইখা দিছে, কারোর? আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই, সরি, এরকম কোনো এভিডেন্স নাই। মানে যারা পালাইছে তারা, মানে আপনারা সবাইই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে, ব্যাপারটা কি এরকম? মানে 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 হ্যাঁ, কিছু আপনার তো, এবং আমাদের ধারণা এই পালানোটা ওরা 5 থেকে 8 তারিখের মধ্যেই পালিয়েছেন। কেননা 5 থেকে 8 তারিখে যে যাদের ধরার কথা ছিল, পুলিশ তো ছিলই, পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং, গভর্নমেন্টের একটা উইং, তো তাদেরকে পুলিশকে ধরা, পুলিশের এই কাজটা করা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ, ওইটা যেটা ডিক্টেটরের যে টপ লিডারশিপ, তারাই তো ছিল আসলে মেইন কিলার, তো তারাও পালিয়েছে। এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই। ওকে, আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন, সেটা হচ্ছে অর্থনীতি। সেটা নিয়ে একটু আসি যে আপনি সরকারের একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদানা পরিশোধ করেছেন। অর্থনৈতিক যে কাঠামো, সেটা মেজর ইকোনমিক রিকভারি, যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার, এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি। তো সেইটাকে আসলে মানে সেটা আসলে কতটা ঠিক? মানে আমি কেন এই কথা বলতেছি, আমি সেপ্টেম্বরের 5 তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত। তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন। তো সেই $20 বিলিয়ন থেকে আপনি এখন যদি আমরা 12 নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর $18.19 বিলিয়ন রিজার্ভ এসছে। 87 দিনে রিজার্ভ কমেছে $2.29 বিলিয়ন, যেটা সেপ্টেম্বরের 5 থেকে আরেকটু সেটা ছিল। তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে, সেটা একটা প্রশ্ন। আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি, যেই গল্পটা আমরা শুনেছিলাম, সেটা $20 বিলিয়ন থাকলে সেটা ঠিক কিনা, সেটাও যদি একটু বলতেন। না, আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না, এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে। কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। আমি এটা না, আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি। ওরা টাকা ছাপে, মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60,000 কোটি টাকা। পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরো ট্রিগার করেছে। আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে, আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার $1 বিলিয়ন দিতে হবে, কালকে আদানি বলতেছে যে আমার 900 বিলিয়ন, তারা 900 মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে, তারা $1 বিলিয়ন কাতার গ্যাসের ঋণ রেখে, এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে। এবং এটা এমন না স্টেট টু স্টেট না, এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি, তাকে আপনার টাকাটা দিতে হবে। তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি। আমাদের $2.5 বিলিয়ন একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অব্লিগেশন ছিল, সেখান থেকে আমরা $1.8 বিলিয়ন দিয়েছি রিজার্ভকে টাচ না করে। আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না আকু পেমেন্ট, সেটা একটা ন্যাচারাল প্রতি 3 মাস অন্তর বা প্রতি 2 মাস বা 3 মাস অন্তর এটা দিতে হয়। আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি, এই সেপ্টেম্বরের দেখেন আমাদের প্রায় 7%, মানে 7% একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ, এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল 21%-এর একটু নিচে। তো এটা তো আমি বলবো যে ম্যাসিভ। মানে আমাদের ইকোনমির মূল যেটা, দুইটাই স্তম্ভ, একটা হচ্ছে রেমিটেন্স আর একটা হচ্ছে এক্সপোর্ট, দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি। আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি, অপ্রয়োজনীয় যেগুলো জায়গায় ব্যয় ছিল
আপনি আজকে যদি ডেলি প্রথম আলো দেখেন, সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লিখেছে। আমরা কোটি কোটি টাকার অপরে আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি, যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি। আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন, ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রেন্ট। অবশ্যই 2, 3, 4, 5, 6টা খুবই সিক টাইপের ব্যাংক আছে, বাট সত্যিকার থেকে এটা হচ্ছে লেগাসি, এই ওদের আমলে এটা হয়েছে। আর প্রতি ইকোনমিতে 1-2টা ব্যাংক কিভাবে মারা যায়, এটা এমন কিছু না। ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ ভাইব্রেন্ট, আই উড সে।